ইন্ডিয়া টুডে এবং দ্য হিন্দু তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, চীন তিস্তা নদীর ১০০ কিলোমিটারেরও বেশি এলাকা খনন, জলাধার নির্মাণ এবং নদীর তীরে অর্থনৈতিক অঞ্চল বা টাউনশিপ গড়ে তোলার কারিগরি প্রস্তাব দিয়েছে। ভারতের গণমাধ্যমগুলো একে দেখছে দিল্লির জন্য একটি বড় ভূ রাজনৈতিক ধাক্কা হিসেবে। আসলে কি ভারত একটি ধাক্কা খেলো এই সফরের কারণে? কি মনে হয় আপনার কাছে? এটি ভারতের গণমাধ্যমে খবর, তারাই বলছে যে এটি ধাক্কা তাদের জন্য। প্রথম কথা হচ্ছে যে চীন এমন একটা দেশ যাদের কোনো আসলে দুর্বল জায়গা নেই। চীনের কিছুদিন আগে পর্যন্ত বলা হইতো যে তাদের দুর্বলতা ছিল এআই এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। দুই জায়গাতেই তারা কিন্তু এখন যেরকমভাবে করছে, এগিয়ে গেছে, যে তারা কিন্তু অলমোস্ট পার। হ্যাঁ, এমনকি ওরা বলছে এআইতে বোধহয় 3 মাস পিছিয়ে আছে বা 6 মাস পিছিয়ে আছে। সেমিকন্ডাক্টরেও তারা আগাচ্ছে। সো বেসিক্যালি আপনি যে কোনো একটা জাতির অনেকগুলো খাত থাকে, রাইট? অনেক খাত থাকে। এই যে কোনো খাত আপনি চীনকে দেখবেন যে প্রত্যেকটা খাতেই কিন্তু সে ডেভেলপড, প্রত্যেকটা খাতে সে স্ট্রং। সেটা আপনি চিকিৎসা বলেন, সেটা আপনি পানি বলেন, সেটা আপনি অবকাঠামো বলেন, সেটা প্রতিরক্ষা বলেন, যা বলেন। তাহলে চীনের সাথে যদি আপনি সম্পর্ক করতে চান, এটা মনে রাখবেন, চীনের সাথে কিন্তু আমরা 1975 সালে করতে যাচ্ছি না, এটা কিন্তু 65 সালের সম্পর্ক না, এটা 2026 সালের সম্পর্ক। 2026 সালে আপনি যদি চীনের সাথে সম্পর্ক করতে চান এবং যদি একটা সামগ্রিক সম্পর্ক করেন, অর্থাৎ কম্প্রিহেন্সিভ, তাহলে তারা তো আপনাকে সব খাতের ব্যাপারেই কনসাল্ট করতে পারে, তারা আপনাকে সব খাতেই সহায়তা দিতে পারে। বিষয়টা হচ্ছে আপনি কয়টা খাতে পারেন। হ্যাঁ, সুতরাং আমি যেটা দেখি, যে আমি শহীদুজ্জামান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে এমনিতে সফরটা অত্যন্ত সফল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ওনারা আমাদেরকে অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছেন, প্রত্যেকটাতেই সুযোগ আছে। যে কোনো ব্যাপারে বাংলাদেশ অ্যাকচুয়ালি যদি এগুতে চায়, প্রত্যেকটা ব্যাপারেই চীন তাদেরকে সহায়তা দিবে। আমি দেখলাম যে খালি যে আপনার প্রতিরক্ষা বা তিস্তা ব্যারাজ বা তিস্তা নিয়ে আছে তা না, তারা বলছে হোল বাংলাদেশের সমস্ত নদী পানির ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছে। তারপরে আপনার আমি দেখেছি যে কনসেপচুয়ালি, যেমন ধরেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে, যেমন ইনোভেশন কিভাবে হবে, মানে আপনার ইনোভেশন মেকানিজম কেমন হবে, সেগুলো নিয়ে কথা হয়েছে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা খাতেই তারা আপনাকে সাহায্য করতে চাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যে 90-এর দশকে চীন কিন্তু তখন পশ্চিমাদের সাথে যে সহযোগিতাগুলো করতো, সে সময় করতে হচ্ছে হংকংয়ের মাধ্যমে। পশ্চিমা কোম্পানিগুলো তখন হংকংয়ে এসে করতো, আপনার হেডকোয়ার্টার করতো। হংকংয়ে চীনাদের সাথে, হংকং বেস যারা চীনা ছিল তাদেরকে সাবকন্ট্রাক্ট দিত। চীনারা মেইনল্যান্ডে আসতো, সাধারণত সেনজেন এলাকায়, কারণ ওই বর্ডারের ওই পারে, এদিকে আসতো, এসে এদিকে দিয়ে কাজ করাইয়া আপনার চাইনিজদেরকে দিয়ে কাজ করিয়ে তারা ওয়েস্টকে, মানে পশ্চিমে তারা এগুলো রপ্তানি করতো। মিডলম্যান হতো হংকংয়ের চাইনিজ আর হংকংয়ে বসা শ্বেতাঙ্গরা। কিন্তু যখন 2000 সাল, মানে 1997-তে যখন হংকং চীনের হাতে চলে গেল, তার কিছুদিন পরেই দেখা গেল যে এইবার কিন্তু তাদের যারা ডোমেস্টিক, মানে চীনের যে ডোমেস্টিক লিগাল আপনার কাঠামো, আইনি কাঠামো কিন্তু তারা চেঞ্জ করে ফেলছে, এবং তারা এটাকে ভালো করে এমন ব্যবস্থা করছে যাতে পশ্চিমা কোম্পানিগুলো বেইজিংয়ে বসেই কাজ করতে পারে। তার মানে দেখেন যে তাদের কিন্তু কোঅপারেশন 90s থেকে 2000-এ কিন্তু অনেক বেটার হয়েছে। কেন বেটারটা হইল? এই জন্য যে তারা যে লিগাল কাঠামোটা তৈরি করতে পারছে, যেটা কিন্তু আগে তাদের ছিল না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যে প্রত্যেকটা জিনিসে, সেটা আপনি বলেন, আপনার যদি আপনার যদি ভালো ইঞ্জিনিয়ার না থাকে, তাহলে তো আপনি এখানে ফ্যাক্টরি বানাতে পারবেন না। আপনার এখানে যদি ভালো লয়ার না থাকে, তাহলে তো আপনি এখানে ভালো জুডিশিয়াল সিস্টেম বানাতে পারবেন না। সো বাংলাদেশের আমার কথা হচ্ছে যে চীন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে যেই প্রস্তাব দিয়েছে, সুযোগ দিয়েছে, আমরা কি সেই সুযোগটার সদ্ব্যবহার করার ক্ষমতা রাখি কি না। এবং আমার বিষয় হচ্ছে, আমার মতে হচ্ছে যে এমনিতে খুবই ভালো, খুবই সফল হয়েছে সফর। বাট আমরা যদি কর্মপদ্ধতি, যদি আমি আগেরবারও আপনাকে বলেছিলাম, কর্মপদ্ধতি যদি চেঞ্জ না করি, আপনি আমাদের এখানে হাসিনার অ্যাপারেটাস রেখেছেন, আপনি এখানে হাসিনার সময়ের যেই সিস্টেম ছিল তাই রেখেছেন। আপনার এখানেই বোধহয় কয়েকদিন আগে কথা হচ্ছিল, আমি যে বাজেট দেখেছি, এই বাজেটের সাথে আগের বাজেটের তেমন কোনো তফাৎ আমি দেখতে পাই না, একই অবস্থা। সো
আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যদি কর্মপদ্ধতি পরিবর্তন না হয় তাহলে আমার মনে হয় 2 বছর পর আপনি দেখবেন যে সেম অবস্থায় আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস আজকে খেয়াল করেন, আজকে যে চীনের ব্যাপার আমরা এত কিছু বলছি তার পিছনে কিন্তু 2টা ঘটনা আছে, ঘটনা ছাড়া হয় নাই, এগুলো কিন্তু প্রমাণ হয়ে আসছে। প্রথম প্রমাণ হয়েছে কিন্তু অপারেশন সিন্দুর। প্রথম অপারেশন সিন্দুরে যদি আজকে পাকিস্তান যদি শোচনীয়ভাবে হারতো, কথার কথা, তাহলে চীন নিয়ে কেউ কোনো কথা বলতো না। কিন্তু যেহেতু পাকিস্তান তখন ওখানে বলা হয় যে, অনেকেই বলেন যে তারা আসলে জয়ী হয়েছে, অনেকে বলে যে এটা ড্র হয়েছে, যেটাই বলা হোক, অর্থাৎ তারা হারে নাই, পাকিস্তান হারে নাই। তাহলে পাকিস্তান যদি না হেরে থাকে, একটা অনেক স্মলার আপনার নেশন হওয়া সত্ত্বেও, তখনই কিন্তু চীন এবং পাকিস্তানের কিন্তু আপনার ইয়েটা উঠেছে, আপনার অ্যাকসেপ্টেবিলিটি। আপনি জানেন আমেরিকা এখন পাকিস্তান অন্যভাবে দেখছে। ঠিক একইভাবে ইরান যদি শোচনীয়ভাবে পরাজিত হইতো তাহলে কিন্তু আজকে আমরা ইরানকে নিয়ে এত প্রশংসা করতামও না এবং আমরা চীনের নিয়েও এত প্রশংসা করতাম না। সো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চীন যেমন কাজে দেখিয়েছে, পাকিস্তান যেমন অপারেশন সিন্দুরের সময় দেখিয়েছে, এবং ইরান যেমন তার ইয়েতে দেখেছে। আমি যুদ্ধক্ষেত্রে বলছি না, কিন্তু প্রতিটা কাজে বাংলাদেশ যদি তার মেটল দেখাতে না পারে, আমার মনে হয় যে এইগুলো 2 বছর পরে আবার একই হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে চীন কিন্তু আমাদেরকে সবসময়ই আমাদেরকে হেল্প করার চেষ্টা করেছে, আমি যেটা মনে করি। কিন্তু আমরা তাদের ইয়েগুলোকে, আমরা উদাহরণ দিই একটা, উনারা আমাদেরকে অবকাঠামো করে দিবেন বলেছেন, পদ্মা ব্রিজ থেকে আরম্ভ করে সবই করে দিবেন বলেছেন এবং করে দিয়েছেন। কিন্তু আমরা ওগুলাতে ফিজিবিলিটি আপনার ঠিকমতো ক্যালকুলেট করি নাই। আমরা ওইখানে কিন্তু এগুলো ফিজিবল প্রজেক্ট বানাইনি, আমরা করে চুরি করেছি মেগা চুরির জন্য। তাহলে আমরা মেগা চুরি করেছি, আমরা অবকাঠামো ওদেরকে দিয়ে বানিয়েছি, তাতে কি আমাদের লাভ হবে? আমরা যদি চুরি যদি আমাদের অবজেক্টিভ থাকে তাহলে তার লাভ হবে না, তারা যতই লাভ মানে হেল্প করুক আমাদেরকে। সো আমি যেটা বলতে চাই, আমরা যতক্ষণ না ঠিক হব ততক্ষণ এটার কোনো পূর্ণ ইয়ে আমরা পাবো না। জি।